পৃথিবীর একমাত্র দেশ ইরান যারা ইসরায়েলকে সরাসরি আঘাত করে। যেমন ইসরায়েলের গ্রেটার ইসরায়েলের যে ধারণাটা, এই ধারণা নিয়ে সারা পৃথিবীর মুসলিম দেশগুলো ইসরায়েলকে শুধু ঘৃণা করে, কেউ কিন্তু ইসরায়েলকে আঘাত করে না। পৃথিবীর একমাত্র দেশ শুধু ইরান তাদেরকে আঘাত করেছে। ইরান ইস্যু নিয়ে যুক্ত আছি নাজমুল হক। আমরা আজকে জানাবো সর্বশেষ ইরানের পরিস্থিতি, ইরান আমেরিকার যে যুদ্ধ পরিস্থিতি, সেটা আলোচনায় নিয়ে আসব। প্রথমেই জানাই যে একজন ডেমোক্রেট প্রার্থী, ডেমোক্রেট সদস্য, যে খুবই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক আমেরিকান ডেমোক্রেট দলের, সে কিছুক্ষণ আগে একটি বার্তা দিয়েছে। সেখানে সে উল্লেখ করেছে যে ডোনাল্ড ট্রাম্পকে অক্টোবরের নির্বাচনের আগে ইমপিচমেন্টের জন্য আর মাত্র 5টি ভোটের প্রয়োজন তাদের। তার মানে তারা ইন্টারনালি ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার জন্য বা অপসারণ করার জন্য ভিতরে বিভিন্ন জায়গায় রিপাবলিকান দলের সাথে এবং অন্য অন্য যে এলিমেন্টস দরকার সেগুলো তারা যোগাযোগ করছে। এবং আপনারা জানেন যে আজকেই ডোনাল্ড ট্রাম্প ডি-ডে ঘোষণা করেছে, অর্থাৎ চূড়ান্তভাবে অর্থনৈতিক আঘাত যেটা ইরানের উপর, সে ডি-ডে হিসেবে এটাকে ঘোষণা করেছে, চূড়ান্ত অর্থনৈতিক আঘাত যেটা। তো এই ডি-ডেটা হচ্ছে ডিকোড ডে, একটা সামরিক শব্দ, যেটা হচ্ছে কোনো একটি বড় অভিযানের আগে সামরিক বিভিন্ন প্রতীকীমূলক বিভিন্ন কৌশলী বা আমরা যেটাকে বলি যে গোপনীয় যে কোড থাকে, সেই কোড থেকেই মূলত ডি কোড যেটা আমরা বলি, সেই ডি কোড থেকে ডি-ডে নামটা দিয়েছে। সেই ডি-ডে ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্পের যে ট্রুথ সোশ্যালে, সেটা সে ঘোষণা দিয়েছে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের বড় বড় ঘোষণাগুলো মূলত সে ট্রুথ সোশ্যালই দিয়ে থাকে। ট্রুথ সোশ্যাল হচ্ছে তার নিজের তৈরি যে সোশ্যাল মিডিয়া। আপনারা জানেন যে ফেসবুকে ডোনাল্ড ট্রাম্পকে যখন 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল ক্যাপিটাল হিল যে ঘটনাকে কেন্দ্র করে, তারপর ডোনাল্ড ট্রাম্প রাগ করে নিজেই একটা সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠা করেন, সেটাই হচ্ছে ট্রুথ সোশ্যাল। অর্থাৎ অফিসিয়াল অর্ডারের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালের উপরই তার যে বিভিন্ন অফিসিয়াল কর্মকর্তা তারা ডিপেন্ডেন্ট থাকে। এবং ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প কী স্ট্যাটাস দিয়েছে, এটা অনেক অফিসিয়াল অর্ডারের চেয়ে অনেকে বেশি মনে করে, যেটা আসলে আমেরিকার মতো একটি পরাশক্তি রাষ্ট্রের কাছে এই ধরনের এই ট্রুথ সোশ্যালের মাধ্যমে বিভিন্ন নিউজ আপডেট করা বা ট্রুথ সোশ্যালের মাধ্যমে তার টোটাল যে অফিসার যারা তার আন্ডারে থাকে তারা এটাকে ক্যাচ করা, এটা আসলে একটা খুব দুঃখজনক বলে মনে করে অনেক মার্কিন এডিটোরিয়াল কলামও এটা নিয়ে লিখেছিল। যাই হোক, আমরা যেটা বললাম যে এই যখন অবস্থা, ইরানের উপর যখন ডি-ডে ঘোষণা করেছে, অর্থাৎ চরম অর্থনৈতিক আঘাত, ঠিক ইরান তার কিছুক্ষণ পরে ইরানের যে তেলমন্ত্রী সে একটা ঘোষণা দিয়েছে যে ইরান এই বছর অর্থাৎ 2026 সালের প্রথম কোয়ার্টারে, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তারা $7.5 বিলিয়ন তেল বিক্রি করেছে। এবং সেখানে খোঁচা দিয়ে সে বলেছে যে এই তেল বিক্রির উপর তো আমেরিকা আমাদের উপর 45 বছর যাবতীয় নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এবং সে যেটা উল্লেখ করেছে যে এই তেল বিক্রিটা গত বছরের তেল বিক্রির তুলনায় 150% বেশি। তার মানে তেলমন্ত্রীর এই বক্তব্য যেটা ইন্ডিকেট করে বা ইঙ্গিত দেয় যে তোমরা যে ডি-ডে ঘোষণা করছো বা চূড়ান্ত অর্থনৈতিক আঘাতের কথা বলতেছে, এটা আসলে আমরা এগুলোকে গুরুত্ব দিচ্ছি না। এবং এবার যে ডি-ডেটা ঘোষণার সময় ডোনাল্ড ট্রাম্প যেটা উল্লেখ করেছে সেখানে সে বলছে যে তেলের যে চোরাচালান, হুন্ডি, তারপর হচ্ছে এটাকে বলা হয় টাকার সোয়াইপ লাইন, এবং ভুয়া কোম্পানির জাহাজ নিবন্ধন, ভুয়া কোম্পানি নিবন্ধন করে ইরান যে বিভিন্ন কৌশলে নিষেধাজ্ঞা অমান্য করে সে তার ট্রানজ্যাকশন করে, এবার যাতে এটা কোনোভাবেই করতে না পারে এটার জন্য সে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। এবং বলছে কোনো দেশ যদি এটা প্রমাণিত হয় যে হুন্ডি বা পণ্য বিনিময়ের মাধ্যমে অর্থাৎ সরাসরি নগদ লেনদেন করতেছে বা টাকার সোয়াইপ লাইন তারা লঙ্ঘন করছে, এই টাইপের যদি কোনো কিছু প্রমাণ হয় তাহলে ওই দেশের উপরও চরমভাবে সে আঘাত হানবে, অর্থনৈতিক আঘাত বা অন্য যে কোনো ধরনের আঘাত সে হানতে পারে। এটার একটা গতকালকে আমরা এটার একটা দেখলাম যে সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে 2টা মিসাইল ছুরাকে কেন্দ্র করে তারা ইরানকে ঘোষণা দিয়েছে যে ইরানের সাথে তাদের সকল বাণিজ্যিক লেনদেন তারা স্থগিত ঘোষণা করেছে। অর্থাৎ অনেকটা বলা চলে যে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে ইরানের উপর, যেটা আসলে এটা একটা সংযুক্ত আরব আমিরাতের পর হয়তো বা আরও অনেকগুলো দেশ একই পথে হাঁটবে,
যেহেতু ডি-ডে ঘোষণা করেছে বা চূড়ান্ত অর্থনৈতিক আঘাতের কথা ঘোষণা করেছে। তো এক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি মার্ক করার চেষ্টা করেছে উহুদ বারাক, সাবেক যে ইসরায়েলি প্রেসিডেন্ট, সে কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস তার পড়লাম, সেখানে সে বলল বেঞ্জামিন নেতানিয়াহু সে ব্যক্তিগতভাবে নির্বাচিত হওয়ার জন্য পুরা দেশ এবং আমেরিকান জাতিকে সে বাজিতে ধরে ফেলছে। অর্থাৎ তার ব্যক্তিগত নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য সে এখন গতকালকে সে চেষ্টা করেছিল তুরস্কের সাথে একটা যুদ্ধ জড়াতে, সে আমেরিকাকে যে কোনো ফরম্যাটে আবার ইরানের সাথে যুদ্ধ জড়াতে চাচ্ছে, লেবাননের সাথে ইসরায়েল পুনরায় যুদ্ধ জড়াইতে চাচ্ছে, অথবা ইসরায়েল যদি সুযোগ পায় ইরানের সাথে আবার পুনরায় যুদ্ধ জড়াতে চাচ্ছে। অর্থাৎ যে কোনো ফরম্যাটে সে একটা যুদ্ধ জড়াতে চাচ্ছে, এই জন্য যে যুদ্ধ জড়াইতে পারলেই সে তার দেশের মানুষকে বোঝাবে যে আমরা ক্রাইসিস, আমাদের কী বলে সিকিউরিটি ক্রাইসিস তৈরি হয়েছে, এবং সিকিউরিটি ক্রাইসিসই সবচেয়ে বেশি ভয় পায় ইসরায়েলিরা, এবং ইসরায়েলিরা সিকিউরিটি ক্রাইসিস ভয় পাইলেই তারা মনে করে যে নেতানিয়াহু হচ্ছে সিকিউরিটি শেল্টারের জন্য বেস্ট একজন চুজেবল পারসন, এবং তখনই তার প্রতি তার ভোটের বেড়ে যায়। কিন্তু এবার তারা যারা আমরা জানি যে উহুদ বারাক বা নাফতালি বেনেট, তারপর হচ্ছে ইয়ার লাপিদ, তার বিরোধী দলে যারা, তারা সবাই খুবই সচেতন। তারা ইতোমধ্যে ট্রাম্পকে এই ব্যাপারে বারবার নোট দিচ্ছে যে নেতানিয়াহু ব্যক্তি স্বার্থের জন্য পুরা দেশকে সে বাজি ধরে ফেলছে, সে বিভিন্ন দেশের সাথে যুদ্ধ জড়াইতে চাচ্ছে, আপনি এই ব্যাপারে দয়া করে আগাবেন না, আপনি নেতানিয়াহুকে সাপোর্ট দিবেন না। এভাবে তারা বিভিন্ন নোট অলরেডি ডোনাল্ড ট্রাম্পকে দিচ্ছে, এবং সে যাতে ডোনাল্ড ট্রাম্প যাতে কোনোভাবেই নেতানিয়াহুর প্রতি এককভাবে ঝুঁকে না যায় সে ব্যাপারে তারা খুব বারবার নক করার কারণে আপনারা জানেন যে কয়েক দফা ইতিহাসেই প্রথম যে নেতানিয়াহুকে 4 বার অন্তত সাংবাদিকরা, গতকালকের আগের দিনও সহ 5 বার সাংবাদিকরা বলছে যে আপনি কি নেতানিয়াহুর পক্ষে কিনা, মানে ঘুরে ফিরে যখন এই কোশ্চেনটা করছিল, এই প্রথম সে 5 বারই অ্যাভয়েড করছে। সে যে নেতানিয়াহুর পক্ষে আগে যেমন শক্তভাবে সে বলে ফেলতো যে হ্যাঁ আমি নেতানিয়াহুর পক্ষে, আপনারা নেতানিয়াহুকে ভোট দিন, নেতানিয়াহু ইসরায়েলের জন্য বেস্ট চুজ, এভাবে সে কিছুই বলে নাই। এবার সে 5 বার পর 5 বার এই বিষয়টাকে অ্যাভয়েড করে গেছে, মানে সে বোঝাইতে চাচ্ছে যে আসলে আমি কোনো পক্ষে না। আগে যেমন সে এককভাবে নেতানিয়াহুর পক্ষে ছিল, এই পক্ষটা এবার সে কোনোভাবেই করতেছে না। এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আমরা জানি যে বিভিন্ন জন আমেরিকার যে বিশেষজ্ঞ যারা সিআইএর সাবেক অফিসার, আমেরিকার বিভিন্ন কলামিস্ট, আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা যেটা বারবারই তুলে নিয়ে আসছে যে নেতানিয়াহুই একমাত্র ব্যক্তি যে কোনো আমেরিকান প্রেসিডেন্টকে এত বড় একটা যুদ্ধে জড়াতে পারলো ব্যক্তিগত সম্পর্ককে পুঁজি করে। আপনি জানেন আইপ্যাকের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে তারা প্রচুর ফাইন্যান্স করেছে, অর্থাৎ ইহুদি যে লবিটা, সেটার প্রতি ডোনাল্ড ট্রাম্প কৃতজ্ঞতা স্বরূপ ইরানের উপর তার চরম আঘাত হানার জন্য এই প্রথম কোনো প্রেসিডেন্টকে পোক করে নেতানিয়াহু ইরানের যুদ্ধবন্ধে টেনে নিতে পেরেছে। এবং আমেরিকানরা চাচ্ছে দ্রুত এই যুদ্ধ থেকে বের হওয়ার জন্য, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এতটাই বায়াসড এই নেতানিয়াহু বা ইসরায়েলি লবির প্রতি। আপনি জানেন যে আমেরিকার হিস্ট্রিতে এই প্রথম কোনো প্রেসিডেন্ট যে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেছে, যে গোলান মালভূমিকে স্বীকৃতি দিয়েছে, যে আইসিসি কোর্টকে নিষেধাজ্ঞা এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করছে শুধু নেতানিয়াহুর ব্যক্তিগত ইন্টারেস্টের জন্য, যে আব্রাহাম অ্যাকর্ডের নিজে একেবারে প্যাট্রোনাইজ করছে শুধু নেতানিয়াহুর ব্যক্তিগত ইমেজ বাড়ানোর জন্য। সর্বশেষ জেসিপিও, যেটা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, অর্থাৎ ইরানের সাথে যে বারাক ওবামার একটা চরম পারমাণবিক চুক্তি তৈরি হয়েছিল, যেটার মাধ্যমে ইরান পারমাণবিক নিরস্ত্রীকরণের পুরো চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল, সেই চুক্তি থেকেও বের করে নিয়ে আসছে শুধু নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে। তার মানে ডোনাল্ড ট্রাম্পের উপর নেতানিয়াহুর ব্যাপক প্রভাব, সেই প্রভাবটা আসলে এখন কোন পর্যায়ে আছে এটা আমাদের দেখার জন্য এই অক্টোবর নভেম্বর যে নির্বাচন, সেই নির্বাচন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখন আমরা যে বিষয়টাকে আলোচনায় আনবো সেটা হচ্ছে যে আমরা যেটা বুঝলাম আজকে যে ডি-ডের মাধ্যমে হয়তোবা ডোনাল্ড ট্রাম্প এখন চরম যে এই অর্থনৈতিক আঘাতটা ঘোষণা দিয়েছে, এতে যেটা আমরা বুঝতে পারছি যে হয়তোবা বড় কোনো যুদ্ধের দিকে এখনই তারা এগোতে চাচ্ছে না। কারণ আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছে, এবং তাদের যে জয়েন্ট চিফ অফ স্টাফ সে অলরেডি বলছে যে মধ্যপ্রাচ্য থেকে যে ঘাঁটিগুলোতে ইরান আঘাত করেছিল, 15টা ঘাঁটিতে প্রায় 250 সামরিক স্থাপনায়, সেগুলো কিন্তু তারা ঠিক করছে না। এই জন্য ঠিক করছে না, তাদের অলরেডি চিন্তা ভাবনা হচ্ছে এখান থেকে ঘাঁটিগুলো তারা সরিয়ে হয়তোবা ইসরায়েলের দিকে
অথবা আরও পশ্চিম দিকে তারা দূরবর্তী কোনো স্থানে সরে যাবে, আগের মতো ঘাঁটিগুলোকে তারা আর মধ্যপ্রাচ্যে ওইভাবে রাখবে কিনা এটা তারা এখনও নীতিগত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। দুইটা বিষয় আমরা এখানে উল্লেখ করব যে কেন তারা নতুনভাবে যুদ্ধে জড়াচ্ছে না। আপনি জানেন যে ইরানের সামরিক বাহিনীটি কিন্তু দুইটা ভাগে বিভক্ত। প্যারালাল দুইটা সামরিক বাহিনী পৃথিবীর ইতিহাসে একমাত্র ইরানই সম্ভবত এরকম একটা জাতি যারা দুইটা প্যারালাল সামরিক বাহিনীকে মেনটেন করে। আরতেশ হচ্ছে তাদের নিয়মিত সেনাবাহিনী যেটা, আর আইআরজিসি হচ্ছে আপনারা জানেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস যেটা। সেখানে কিন্তু ওই আরতেশ অর্থাৎ যেটা তাদের নিয়মিত সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর কিন্তু কোনো কিছুই আমরা এখনও প্রকাশ্যে দেখি নেই এরকম, যেহেতু সেরকমভাবে দেখি নেই এই জন্য যে তাদের কোনো কার্যক্রম এখনও গ্রাউন্ড ফোর্স যেহেতু অ্যাটাকে যায়নি আমেরিকা, তাই তাদের কোনো কার্যক্রম আমরা দেখতে পারি নাই। কিন্তু আইআরজিসির কিন্তু আপনার এই ঠিক সেনাবাহিনী যেভাবে মেনটেন হয়, আইআরজিসির কিন্তু নিজস্ব সেনাবাহিনী আছে, নিজস্ব নৌবাহিনী আছে, নিজস্ব বিমান বাহিনী আছে, নিজস্ব অ্যারো স্পেস যে বাহিনী সেটা আছে, এবং তাদের আরেকটা বাহিনী আছে, এটার নাম হচ্ছে বাসিস কিন্তু তাদের একটা সহকারী বাহিনী, যেখানে 90,000 থেকে 3 লাখ পর্যন্ত তাদের অলরেডি একটা বড় ফোর্সের এঙ্গেজমেন্ট আছে। তার মানে ইরানের মূল সেনাবাহিনীর কিন্তু কোনো অংশগ্রহণ এখনও যুদ্ধে সরাসরি আমরা দেখতে পাইনি। শুধু আইআরজিসির যে 4টা পার্ট আছে, সেনা, নৌ, বিমান, বাসিসটা আমি বাদ দিলাম, অ্যারো স্পেসের পার্টটা আমরা দেখছি, অর্থাৎ যেটা ক্ষেপণাস্ত্র, ড্রোন যাদের নিয়ন্ত্রণে থাকে, সেই একটা পার্টি কিন্তু এই আমেরিকার মতো পরাশক্তি, ইসরায়েলের মতো পৃথিবীর একেবারে সামরিক শক্তিশালী দুটি দেশ কিন্তু এলোমেলো হয়ে গিয়েছে। তার মানে গ্রাউন্ড অ্যাটাকের জন্য তাদের যে লাখ লাখ আর্মি, আইআরজিসি এবং বাসিজের যে লাখ লাখ ফোর্স রেডি আছে, সেগুলো কিন্তু তারা এখনও প্রকাশ্যে আনেনি। যার কারণে আমেরিকা কিন্তু অনেক কিছু ক্যালকুলেশন করে একবার আগাতে চায়, আবার ঠিক তারা পিছিয়ে যায়। মূল জায়গাটা যেটা আমরা বলেছিলাম যে মূলত এই যুদ্ধটা তো আসলে ইসরায়েল আমেরিকাকে টেনে এনেছে এই যুদ্ধের মধ্যে। আপনারা অনেকেই জেনে থাকবেন যে ইসরায়েল কেন ইরানের মতো একটা এত মানে শক্তিসম্পন্ন দেশের সাথে লড়তে গেল। পৃথিবীর একমাত্র দেশ ইরান যারা ইসরায়েলকে সরাসরি আঘাত করে। যেমন ইসরায়েলের গ্রেটার ইসরায়েলের যে ধারণাটা, এই ধারণা নিয়ে সারা পৃথিবীর মুসলিম দেশগুলো ইসরায়েলকে শুধু ঘৃণা করে, কেউ কিন্তু ইসরায়েলকে আঘাত করে না। পৃথিবীর একমাত্র দেশ শুধু ইরান তাদেরকে আঘাত করেছে। যেমন লেবাননে যখন তারা গ্রেটার ইসরায়েলের ধারণা নিয়ে গেল বা দখলে গেল, তখন তারা সেখানে আঘাতপ্রাপ্ত হলো হিজবুল্লাহ দ্বারা। গাজায় যখন বা পশ্চিম তীরে যখন তারা দখলে নিতে চায় বা দখলে যেতে চায়, তখন তারা আঘাতপ্রাপ্ত হয় হামাস দ্বারা। ঠিক ইয়েমেনের হুতি দ্বারা তারা আঘাতপ্রাপ্ত হয়। তার মানে ইসরায়েল চিন্তা করলো যে পৃথিবীর অন্য কোনো দেশ আমাদেরকে আঘাত করার সাহস পায় না, আঘাত করে শুধুমাত্র ইরান। যার কারণে কিন্তু ইরানের সাথে এই ইসরায়েলের যে দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে তারা জড়িয়ে নিয়ে আসছে। এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প জড়িয়ে পড়ে যে ঘটনাটা হলো যে টোটালি ডোনাল্ড ট্রাম্প যখন 2017 সালে ক্ষমতা গ্রহণ করলো, তখন কিন্তু আমেরিকার জাতীয় ঋণ ছিল $20 ট্রিলিয়ন। আর আজকে যেটা আমরা জাতীয় ঋণ তাদের প্রকাশ করা হলো, সেখানে সরাসরি ডাবল হয়ে গেছে $40 ট্রিলিয়ন, যা পৃথিবীর ইতিহাসে আগে পরে কখনোই এই $40 ট্রিলিয়ন হিসাব আমরা কখনো করতে পারিনি। এবং ইরানে যেদিন প্রথম আঘাত হানা হয় 28 ফেব্রুয়ারি, তখন কিন্তু প্রতি গ্যালন তেল ছিল আমেরিকায় $2.98। সেই তেল কিন্তু প্রতি 1 গ্যালন তেল কিন্তু এখন $4.56 চলে আসে। অর্থাৎ সরাসরি তেলগুলো আমেরিকান মানুষরা ডাবল দামে কিনতে হচ্ছে শুধু নেতানিয়াহু এই ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধে জড়ানোর জন্য। সর্বশেষ যে কথাটা আমরা বলে আজকে শেষ করব, সেটা হচ্ছে ইরান আজকে ইস্পাহানে পৃথিবীর 1 নম্বর বা পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট সৌর প্যানেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ঘোষণা দিয়েছে, যেটা পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র হিসেবে তারা মনে করে সারা পৃথিবীর 1 নম্বর বা সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। এবং গতকালকে আমরা আপনার একটা অনুষ্ঠানে বলেছিলাম রোটর শেফট অর্থাৎ প্রায় 200 মেগাওয়াটের যে বিদ্যুৎ টারবাইন, সেটা তারা নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করেছে, যেটা পৃথিবীর 7টা দেশ এর আগে করতে পেরেছিল, তার মধ্যে একটা। অর্থাৎ প্রযুক্তিগত দিক থেকে ইরান এখন অনেক 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 দূর এগিয়ে গিয়েছে, এটা আর আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই, এটা ইউনিভার্সাল ট্রুথ। পাশাপাশি এখন নিউ জেনারেশনের যে ব্যালিস্টিক মিসাইলগুলো ইরান তৈরি করছে, সেগুলোর ক্লাস্টার ওয়ারহেড তারা ইউজ করছে। অর্থাৎ ক্লাস্টার ওয়ারহেডগুলো হচ্ছে
কোনো জায়গায় চূড়ান্ত আঘাতের আগে সে তার গতিপথ পরিবর্তন করে ফেলতে পারে, যেগুলো আসলে আমেরিকা, ইসরায়েল বা ইউরোপীয় ইউনিয়নকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে যে ইরানের এই অত্যাধুনিক প্রযুক্তি কিভাবে ইরানের হাতে আসলো বা ইরানিরা কীভাবে এটা তৈরি করলো, সেটা আসলে আরও একটা বড় আলোচনার বিষয়। সেগুলো আমরা জানি যে সেটা আমরা গতানুগতিক বিভিন্ন প্রোগ্রামে বলেছি যে ইরানিরা প্রযুক্তিগত দিক থেকে এখন পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট টেকনোলজি, এটার মধ্যে পৃথিবীর 7-8টা দেশের মধ্যে ইরান চলে এসেছে। পাশাপাশি আমেরিকা মনে করছে যে রাশিয়া এবং চীনের ইনফ্লুয়েন্স ইরানের সাথে পরিপূর্ণভাবে তারা গুপ্ত বা গোপনীয়ভাবে জড়িয়ে গিয়েছে। তাই এখন বড় কোনো যুদ্ধের দিকে আসলে আমেরিকা জড়াতে চাচ্ছে না। যতই হুমকি দামকি তারা দেখ, তারা বড় কোনো যুদ্ধের দিকে যাচ্ছে না। কারণ আজকের যে ডি-ডে বা চরম অর্থনৈতিক আঘাতের ঘোষণা ট্রাম্প করলো, তাতে ট্রাম্প যেটা বোঝাতে চাচ্ছে যে আসলে আমরা এখন আর সরাসরি কোনো বড় যুদ্ধে না জড়িয়ে ইরানকে এরকম একটা চরম অর্থনৈতিক আঘাত করব, যাতে ইরানের যারা ভিতরে যারা অর্থনৈতিক আঘাত সহ্য করতে না পেরে চরম অর্থনৈতিক সংকটে পড়ে, চরম দুর্দশা বা চরম খাদ্য সংকটে পড়ে তারা ইরানের সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটা গণ অভ্যুত্থান, যেটা এই যুদ্ধের আগে শুরু করেছিল ইরানিরা, সেরকম একটা গণ অভ্যুত্থানের চেষ্টা মেকানিজম আমেরিকা করার চেষ্টা করছে। যেটা নাফতালি বেনেট গতকালকের একটা অনুষ্ঠানে সে সরাসরি বলেছিল, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী, সে বলেছিল যে সোভিয়েত ইউনিয়নে যেমন একটা বোম না ফেলেও পুরো সোভিয়েত ইউনিয়নকে আমরা ভেঙে দিয়েছি বা আমেরিকার ভেঙে দিয়েছে, ঠিক ইরানেও আমরা আর কোনো বোমের আঘাত না করে ইরানকে চরম অর্থনৈতিক সংকট বা চরমভাবে অর্থনৈতিক পুরো বিচ্ছিন্ন করে ডি-ডে বা চরম আঘাত, অর্থনৈতিক চরম আঘাত করে ইরানকে আমরা সেভাবে ভিতর থেকে ভেঙে ফেলবো। ইরানের মানুষজনকে পুনরায় গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত করে ফেলবো। ইরানকে টোটালি আমরা অর্থনৈতিক এরকম আঘাত করব যাতে ইরানের জনগণ এই সরকার বা রেজিম চেঞ্জ করার জন্য মানে চরমভাবে এই সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়। সেইভাবে আমরা আগাচ্ছি। আসলে এটা কতটুকু সফল হবে, কারণ ইরান তো গত 45 বছর যাবতই চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে আছে এবং সেই নিষেধাজ্ঞাতে থেকেই তারা বিভিন্ন ফরম্যাট তৈরি করে, বিভিন্ন ওয়ে তৈরি করে তারা টিকে আছে। তাদের টেকনোলজি নতুনভাবে অত্যাধুনিক প্রযুক্তি তারা পৃথিবীকে দেখিয়েছে। তাদের অর্থনৈতিক সক্ষমতা যে একেবারে ভেঙে পড়েনি সেটাও পৃথিবী দেখেছে। আসলে এখন এটা কতটুকু কাজ করবে এটা দেখার অপেক্ষায় আমরা আছি।